আমি আকাশ চৌধুরী, আব্বু আম্মুর আদরের একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে আব্বুর অবর্তমানে অফিস সামলাতে হচ্ছে। অফিসে বসে আছি, একটু পর মেঘ, অফিসের কর্মকর্তা, এসে আমাকে বলে উঠল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার কেন ডেকেছেন আমায়? হ্যাঁ বলছি, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। শুনলাম তোমার টাকার দরকার, কথাটা কি সত্যি? আসলে স্যার, পুরোটা বলতে না দিয়ে সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, টাকা দরকার। কত টাকা দরকার? প্রায় 3 লাখ টাকার মতো। টাকাগুলো আমি তোমাকে দিব। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? তাছাড়া আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। টাকা তো তোমার খুব ইম্পর্টেন্ট, আর টাকাগুলো তোমাকে এমনি এমনি দিব না। ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবো না। টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দিব না। তাহলে কেন দিবেন টাকাগুলো? আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি এমন কাজ যার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পরে বলবো, এখন বলো টাকাগুলো তুমি নিবে কি না। স্যার, টাকা আমার দরকার, কিন্তু সেটা আমি এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্টেন্ট আগে আমাকে জানতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না, এখন ভেবে দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন? একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে? মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি, তাহলে আমি তোমাকে টাকাগুলো দিব। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে আর আমি আমার পথ। এই কথা শুনে মেঘ বলে উঠল, সরি স্যার, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। এরপর মেঘ কোনো কিছু না বলেই নিজের ডেস্কে চলে গেল আর গিয়ে বসে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেইভাবেই হোক টাকাগুলো জোগাড় করতে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। যেইভাবেই হোক মাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে হলেও মায়ের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। কিন্তু স্যার, আমার মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? বিয়ে যদি করতে না চায় তাহলে বিয়ের নাটক কেন? আসল রহস্য কি আমাকে জানতেই হবে। এসব কথা ভাবছে মেঘ, হঠাৎ করে তার সহকর্মী তানহা এসে মেঘকে বলল। কি রে মেঘ, কি ভাবছিস? চুপ করে আছে, কোনো কথা বলছে না। মেঘ কি ভাবছিস, বলবি তো নাকি? তানহা, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। তানহা, তুই তো জানিস এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই আমার। আজ যদি সেই মাকেই বাঁচাতে না পারি, তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে যাব। যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের সুখ না দেখে আমার সুখের জন্য ভেবেছে, আজ সেই মায়ের মৃত্যু কিভাবে নিজের চোখের সামনে দেখবো বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। মেঘ সারা রাতে একটু ঘুমোতে পারেনি। কিভাবে ঘুমোবে? মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে হয়ে কিভাবে ভালো থাকবে? কোনোভাবে রাতটা পার করে মেঘ সকালবেলা নাস্তা করে অফিসে চলে গেল, গিয়ে আকাশের সাথে দেখা করতে গেল। স্যার, আসবো? আরে তুমি, কি ব্যাপার আজ নিচ থেকে আসলে? এনি প্রবলেম? স্যার, সমস্যা তো একটাই। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিতে রাজি, তাই তো? স্যার, আর কোনো অপশন কি নেই? না, আর কোনো অপশন নেই। মা, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আচ্ছা স্যার, আমি রাজি। গুড, আমি জানতাম তুমি এই প্রস্তাব ফেলতে পারবে না। স্যার, টাকাগুলো আজই দরকার। টাকা আজই দিব, আর বিয়েটাও আজই হবে। কিন্তু পুরোটা বলতে না দিয়ে কোনো কিন্তু নেই, এসো আমার সাথে, কোনো প্রশ্ন করো না। যেখানে যাব সাথে তুমিও যাবে। আর হ্যাঁ, ভয় পেও না, কিন্তু তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব না বললেও চলবে, আগে আসো। আকাশ মেঘকে নিয়ে গাড়িতে বসালো, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। এরপর মেঘ আকাশকে বলতে শুরু করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলে বুঝতে পারবে, এত প্রশ্ন করো কেন তুমি? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। এরপর মেঘকে নিয়ে একটা বাড়ির ভেতরে ঢুকলো। মেঘ অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর বাড়ি কারো হয় নাকি? আকাশের সাথে মেঘ ভেতরে ঢুকলো। ভয়ে মেঘের গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু মেঘ একটা কথাও মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ করে আকাশ বলে উঠলো, মামুনি, মামুনি দেখো কাকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে একজন মহিলা এগিয়ে আসলো আকাশের কাছে। হ্যাঁ, উনি আকাশের মা। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে উনি প্যারালাইজড হয়ে যান, সেই থেকে হাঁটাচলা করতে পারেন না তিনি এসে আকাশকে বলল, এই তো আমি। কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এই কি সেই মেয়ে যাকে তুই... পুরোটা বলতে না দিয়ে মামুনি, মামুনি শোনো, আজকে ওর সাথে আমার বিয়ে, তুমি সবকিছু আয়োজন করো। আমি একটু আসছি, ওকে নিয়ে শপিং করতে যাব। একদিন একটা কাজের মতো কাজ করতে যাচ্ছিস, ঠিক আছে। আমি তোর উকিল আঙ্কেলকে ফোন করে আসতে বলি, সব কাগজপত্র রেডি করে রাখি, তোরা শপিং করে আয়। আচ্ছা ঠিক আছে মামুনি। এইদিকে একটু আসবে মা?
মহিলার মুখে মা ডাক শুনে মেঘের বুকে কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘ ওনার কাছে গিয়ে পায়ের কাছে বসে হাতে হাত রাখলো। আর আকাশের মা বলে উঠল, আজ থেকে আমার এই বাদর ছেলের সব দায়িত্ব কিন্তু তোমার। ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলের পছন্দ যে এত সুন্দর তা আগে জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললো এটা উনি? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরে আকাশের দিকে তাকাল। আকাশ ওরা এমন করে তাকানো দেখে বলল, এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি আসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল আকাশের এরকম কথায়। কি আজব লোক রে বাবা, নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, নাকি ওনার এই বিয়ের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না কি চান উনি। ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এত ভেবে লাভ নেই। এখন মাকে বাঁচানোর জন্য একটাই উপায়, যেইভাবেই হোক মাকে আমার চাই। দুজন টুকটাক কিছু শপিং করে বাসায় চলে আসলো। বাসায় এসে আকাশ মেঘকে একটা শাড়ি পরে রেডি হতে বলল, একটু পর কাজে আসবে। তারপর থেকে মেঘ আগামী 1 বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি দিয়ে শুরু হয়? মেঘ এসব কথা ভাবছে, হঠাৎ করে আকাশ বলল, এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, কাজে চলে আসবে। স্যার, আমার মা। তোমার মায়ের অপারেশন আজকে হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আগে আমাদের বিয়েটা হোক তারপর। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা হয়ে গেছে, আর ডাক্তারের সাথে আবার কথাও হয়েছে। ও। তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। ও হ্যাঁ, একটা কাজ বাকি। এই কথা বলে আকাশ আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিল। মেঘ কাগজটা হাতে নিয়ে বলে উঠল, এটা কি স্যার? এটা এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়তে শুরু। আকাশ মেঘকে থামিয়ে দিয়ে বলল, এখন এটা পরে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি সাইন করতে হবে। মেঘ ভয়ে ভয়ে হাতে কলম তুলে নিল আর ভাবতে শুরু করলো, হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি তামিম এটা জানে, তাহলে কিভাবে কি জবাব দিব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে এইভাবে। পুরোটা বলার আগে আকাশ বলে উঠল, এত ভেবে লাভ নেই, যা হবে অবশ্যই ভালো হবে। তোমার মাকে তো ফিরে পাবে, তাই না? মেঘ ভাবতে লাগলো, একটা স্বাক্ষরের মাধ্যমে আমি আমার সবকিছু হারাতে যাচ্ছি। তবে যাই হোক, এর কারণে তো আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। অবশেষে মাকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবনকে চুক্তির ভেতরে নিয়ে নিলাম। হুট করে মেঘ এগ্রিমেন্ট পেপারে সাইন করে কাগজটা আকাশের হাতে দিল। আকাশ সেটার দিকে তাকে একটা মুচকে হাসি দিল। তারপর আকাশ এগ্রিমেন্ট পেপার আলমারিতে রেখে মেঘকে নিচে আসতে বলে নিজের রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আজ সব শেষ হয়ে গেল। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ে শেষ করে কাজে চলে গেলেন। মেঘ আকাশকে বলতে শুরু করলো, স্যার, এবার তো আমি মায়ের কাছে যেতে পারি? চলো। এই পোশাকে? এটাই পড়ে যাবে। তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না? ওনার তো দেখা দরকার ওনার মেয়েকে বউ সাজে কেমন লাগে, তাও আবার চুক্তির বউ। এমন সময় আকাশের মা বলল, কি রে, কি এমন বলছিস ওকে? মামুনি, মেয়েগুর মায়ের সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, পৌঁছে আমাকে একটা কল করিস, আমি চিন্তায় থাকবো। আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস, কেমন? মামুনি, তুমি চিন্তা করিও না, আমরা দ্রুত ফিরে আসবো। মিলি, এই মিলি, কোথায় তুই? জি ভাইজান, বলেন। মামুনির খেয়াল রাখিস, আমি একটু বাহিরে যাব। জি ভাইজান, রাখবো। আপনি কোনো টেনশন করবেন না। গুড। মেঘ, চলো, আমাদের বের হতে হবে। আসছি মা। তাড়াতাড়ি আসিস মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুজনে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে মেঘ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমার মা কোথায়? এখন মায়ের কি অবস্থা, কেমন আছে? যদিও অপারেশন সাকসেসফুল, কিন্তু ওনার অবস্থা খুব একটা ভালো না। মনে হয় ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। মানে কি ডাক্তার? দেখো মেঘ, জীবন মরণ সবই আল্লাহর হাতে। উনি চাইলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন ডাক্তার? এটা কখনোই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। আমি আমার মায়ের কাছে যাব। এই কথাটা বলেই মেঘ এক দৌড়ে মায়ের ক্যাবিনে গিয়ে মায়ের পাশে বসে কান্না শুরু করলো। এদিকে আকাশ ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওনাকে কবে রিলিজ করবেন? 2 দিন পর ওনাকে রিলিজ করে দিব। আর একটা কথা। জি ডাক্তার, বলুন। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। ওনার হাতে বড় জোর 4 থেকে 5 মাস সময় আছে। ওনাকে একটু দেখে রাখবেন। ওকে ডক্টর, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা, তাহলে আমি এখন আসছি। ওকে, আসুন। আকাশ ক্যাবিনে এসে দেখে মেঘ পাগলের মতো কান্না করছে। আকাশ কিভাবে মেঘকে সামলাবে কোনো উপায় খুঁজে না পেয়ে মেঘের ঘাড়ে হাত রেখে বলতে শুরু করলো, প্লিজ মেঘ, তুমি এভাবে ভেঙে পড়ো না।
তুমি যদি ভেঙে পড়ো তাহলে মাকে কে সামলাবে? মা তো এখনো জানেন না যে তার হাতে সময় মাত্র কয়েকটা মাস। মেঘ পেছন ঘুরে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মায়ের কিছু হলে আমি বাঁচবো না স্যার। মা ছাড়া আমার যার কেউ নেই। আমি যে বড্ড একা হয়ে যাব। কেন? আমরা আছি তো তোমার সাথে। আমি আছি, মামুনি আছে। তুমি কেন ভেঙে পড়ছো? মেঘ, নিজেকে সামলাতে চেষ্টা করো। আকাশের কথায় মেঘ ওকে ছেড়ে দিয়ে সরে গেল আর বলতে থাকে। আই এম সরি স্যার। ঠিক সেই সময় মেঘের আম্মা বলে উঠল, মেঘ, মা তুমি ঠিক আছো তো? মেঘের মা উঠতে গেলে আকাশ ওনাকে ধরে পিঠের পেছনে বালিশ দিয়ে ওনাকে বসিয়ে দেয়। এরপর মেঘের মা মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে এই পোশাকে। মা আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আকাশ আমাকে সবকিছু বলেছে। তুমি জানো? হ্যাঁ, অপারেশনে যাওয়ার আগে আকাশ আমাকে সবকিছু বলেছে। আমি নিজে ওকে অনুমতি দিয়েছি তোকে বিয়ে করার জন্য। মেঘের মনে ভয় ঢুকে গেল। কি বলে? মাকে বিয়ের জন্য রাজি করালো, তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করা বিয়ে। মা কি এটা জানে? মা এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ আকাশের দিকে একবার তাকিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আর তখন তার মা বলতে লাগলো, তুই খুব সুখী হবি মা। আমি তোর জন্য রোজ আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন একজনকে চেয়েছি যে তোকে অনেক ভালো রাখবে। মা, আকাশ খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। মা এখন এসব কথা ছাড়ো তো। এখন তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমি একদম ঠিক আছি। মা, এখন একটু রেস্ট নেন, নয়তো শরীর আরো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মেঘ, চলো আমরা বাসায় যাই, মামুনি অপেক্ষা করতেছে। স্যার আমি এখানেই থাকি। মাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা, আজ তো তোদের বিয়ের প্রথম। প্লিজ মা, আমি এখন কোথাও যাচ্ছি না, এটাই ফাইনাল। মেঘ বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে রাখে। এরপর মেঘের মা বলে উঠল, পাগল মেয়ে। মেঘ কান্না করেই যাচ্ছে। মা, মেঘ না গেলে আমি না হয় চলে যাই। না বাবা, মেঘ যাবে। আজ মাত্র ওর বিয়ে হলো। আজ তোর বরের বাড়ি থাকার কথা। তাছাড়া আমি এখন ভালো আছি। তোমরা সকালে এসো। রাতে তো দুজনে এখানে থাকতে পারবে না। এটা হসপিটাল, এখানে কি এত লোকজন এলাও করবে? কিন্তু মা, আমি তোমাকে ছাড়া। পুরোটা বলতে না দিয়ে, রাতটাই তো, সকালে আসিস। অনেক সময় মিলে আড্ডা দেব মা মেয়ে মিলে। এবার যাও মা, তোমার সংসার সাজানোর প্ল্যান করো। মা, কাঁদে না মা, আজকে যে সুখের দিন, এই দিনে কাঁদতে নেই। মা আমি যাব না। মায়ের কথা শুনতে হয়। আর তোর শাশুড়ি মা অপেক্ষা করছে তোদের জন্য। তাতে কি হয়েছে? আকাশ, ওকে নিয়ে যাও তো বাবা। মা তুমি এমন করছো কেন? পাগলি মেয়ে, নিজের বরের বাড়িতে যাবি না এখানে থাকবি? সেটা হয় নাকি? মা, মেঘ খুব জেদি, ও আমার একটা কথা শুনে না। ওকে বকা দিন তো একটু। মেঘ, কি শুরু করলি তুই? যাবি না ওর সাথে? যাচ্ছি তো। নিজের মেয়ের থেকে নিজের মেয়ের জামাইয়ের প্রায়োরিটি দিচ্ছ? তুমি খুব পচা। মেঘ এই কথা বলে রাগ দেখে বের হয়ে চলে গেল। এদিকে মা আমাকে বলতে শুরু করলো, বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ। ছি মা, অনুরোধ কেন বলছেন? বলেন না, কি বলবেন। আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই। আমি যখন থাকবো না, তুমি তাকে দেখে রেখো বাবা। আমি চলে গেলে ও একা হয়ে যাবে। এটা একটা সন্তানের কাছে মায়ের অনুরোধ বাবা। মা, আমি আগে আপনাকে সবকিছু বলেছি। আপনি ভাববেন না দায়িত্ব যখন নিয়েছি তাকে ভালো রাখার দায়িত্ব আমার। আজ হোক কাল হোক মেঘ আমার হবেই। হ্যাঁ, মেঘ আগে একজনকে ভালোবাসতো, হয়তো সে থাকলে মেঘ আজকে আমার হতো না। মা, আমি আপনাকে ওয়াদা করছি, আজ থেকে মেঘকে ভালো রাখার দায়িত্ব আমার। এক ফোঁটা কষ্ট মেঘকে স্পর্শ করবে না। মা, আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন, আমি যেন আমার সবটা দিয়ে মেঘকে ভালো রাখতে পারি। আমি দোয়া করি একদিন তোমার ভালোবাসা জয় হবেই। চিন্তা করবেন না, বিয়ে যেহেতু হয়ে গেছে তখনও চাইলেও এই পবিত্র বন্ধন থেকে বের হতে পারবে না। আমি ওকে মুক্তি দিব না, সারা জীবন আমার কাছে রেখে দিব। আচ্ছা মা, আসি। মেঘ গাড়িতে একা। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। তারপর আকাশ গিয়ে গাড়িতে উঠলো। তারপর গাড়ি স্টার্ট করলো। মেঘ চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ভাগ্যিস মেঘ তখন ক্যাবিনে ছিল না, নয়তো সব শুনে ফেলতো। মেয়েটা এমনিতে অনেক কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসার কাছে চলে আসলো গাড়ি। গাড়ি থেকে নেমে দুজন ভেতরে চলে গেল। ঘরে গিয়ে আকাশ মেঘকে আলমারি থেকে কিছু শাড়ি নামিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসার জন্য। এরপর মেঘ ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে গেল। তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো মেঘ।
আকাশ রুমে ঢুকে মেঘকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর ভাবতে থাকে আজকের দিনটার কথা। মেঘকে কতটা কষ্ট দিল একটা চুক্তির কাগজ দিয়ে। মেঘ নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। আকাশ নিজেকে বারবার বকা দিচ্ছে। ওকে সত্যিটা বলতে পারতো, কিন্তু যদি মেঘ দূরে সরে যায়, সেই ভয়ে একটা চুক্তি করে নিল যেন মেঘ আকাশকে ছেড়ে না যেতে পারে। কিন্তু আকাশ কি পারবে এই 1 বছরের চুক্তির মধ্যেই মেঘের মন জয় করে নিতে? পারবে মেঘের ভালোবাসার মানুষ হয়ে উঠতে, নাকি মেঘ আকাশকে ভুল বুঝে 1 বছর পর দূরে সরিয়ে দেবে? শেষটা জানতে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকুন। এরপর আকাশ তার ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলো। আকাশের একটাই অভ্যেস, এই পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা। সেটা যত সুখ কিংবা যত দুঃখের হোক না কেন, সবকিছু এই ডায়েরিতে লিখে রেখেছে। লিখতে লিখতে আকাশ চেয়ারে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়। রুমের লাইটটা অন করে দেখে মেঘ অনেকটা অবাক হয়। এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে রাখলো কেন? চারদিকে তাকিয়ে পরে দেখতে পায় আকাশ চেয়ারে ঘুমিয়ে আছে। মেঘ উঠে আকাশের কাছে যায়, তারপর হাতের নিচে একটা ডায়েরি দেখতে পায়। মেঘ সেটা ধরবে কি ধরবে না এইসব ভাবতে ভাবতে ডায়েরিটা হাতে নিয়েও আবার টেবিলে রেখে দিল। কারণ মেঘ জানে কারো পার্সোনাল জিনিস অনুমতি ছাড়া হাত দেওয়াটা চরম অন্যায়। মেঘ সে অন্যায় কিছুতেই করবে না। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে। তাই মেঘ ওয়াশরুমে গিয়ে গোসল করে অজু করে আসলো। অজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। তারপর কোরআন তেলাওয়াত করে ফজরের আজান দিলে নামাজ আদায় করে নিল। একটু পর চারদিকে আলোয় চিকচিক করবে, তাই দেরি না করে মেঘ রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই ওর শাশুড়ি মায়ের রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। ওনার ফোপানির কণ্ঠ শুনে মেঘের বুঝতে বাকি রইল না যে উনি কান্না করছেন। কিন্তু এত সকালে কেন কান্না করছে সেটা জানার জন্য মেঘের বড্ড কৌতূহল হলো। তাই মেঘ দরজার কাছে কান পেতে শুনতে লাগলো। এমন কিছু কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সকালে সব নাস্তা মেঘ নিজের হাতে রেডি করলো। তারপর আকাশের মায়ের রুমের কাছে গিয়ে দরজার নক দিয়ে বলতে লাগলো, মা দরজাটা খুলবেন? দাঁড়াও মা, আসছি। উনি হুইল চেয়ার ঠেলে দরজা খুলে দিলেন। মেঘকে দেখে উনি একেবারে অবাক হয়ে গেলেন। ঘরের লক্ষ্মী, হাতে চায়ের কাপ, চুলে খোপা, শাড়ির আঁচল কোমরে গোজা। এরপর মেঘ বলে উঠলো, মা আপনার চা। এত সকালে তুমি রান্নাঘরে গেলে কেন মা? মিলি কোথায়? মিল্লি অন্য কাজ করছে, তাই আমি রান্নাটা করে নিলাম। ইস, প্রথম দিনে রান্নাঘরে কেন গেলে মা? মিলি করে দিত। মা এতদিন সব কাজ মিলি করেছে, আজ থেকে আমি করব। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আর আপত্তি করলেও আমি শুনবো না। আমি কিন্তু খুব বেয়াদব টাইপের মেয়ে, কথা না শোনার অভ্যাস আছে আমার। তোমার সাথে কথাই পারবো না মা। এখন দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। চাটা নিন, আর কি খাবেন সেটা বলুন, আমি রান্না করে নিয়ে আসছি। কিচ্ছু লাগবে না মা। এতদিনে আমার ঘরে একটা লক্ষ্মী এসেছে। বাদর ছেলেটা এবার একটু হলেও ভালো থাকবে। কেন মা, উনি কি আগে ভালো থাকতেন না? না মা, ঠিক তা নয়। তুমি ওর স্ত্রী, ওর সব কথা জানার অধিকার তোমার আছে, তবে সেটা আজকে না, অন্যদিন তোমাকে বলবো। মা আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? তোমার কাছ থেকে কোনো কিছু লুকানোর অধিকার আমার নেই মা। এখানে আসো, বসো। তাহলে এইভাবে বলছেন কেন মা? বলুন না মা, কি হয়েছে, আমি কি জানতে পারি না? জানবে, তবে সেটা আকাশের কাছ থেকে। আমি যদি কিছু বলি তাহলে আকাশ কষ্ট পাবে। আমি চাই তুমি কথাগুলো আকাশের কাছ থেকেই জানো। আর ওর ভিতরে একটা গিল্টি ফিলিংস আছে, যেটা তোমায় দূর করতে হবে। বারবার নিজেকে দোষী ভাবছে, কিন্তু আমি তো মা। আমি জানি আমার ছেলেটার কোনো অন্যায় নেই, ও অন্যায় করতে পারে না। আমি কিভাবে জানবো মা? বোকা মেয়ে তুমি, ওর বিবাহিত স্ত্রী। এমন কিছু ব্যাপার নেই যে আকাশ তোমার কাছ থেকে লুকাবে। তবে কিছু একটা নিয়ে আকাশ খুব কষ্ট পাচ্ছে, সেটা আজও আমার কাছে অজানা। শত চেষ্টা করেও রহস্য জানতে পারছি না, কিন্তু বুঝতে পারি আমার ছেলের কষ্ট। মেঘ কথাগুলো শুনছে আর ভাবছে কি এমন কষ্ট ওনার যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন তিনি। সে কি পারবে সত্যি ঘটনাগুলো জানতে, নাকি তাকে আবারও ব্যর্থ হতে হবে? কিছুক্ষণ পর আবার আম্মু বলে উঠলো, জানিস মা, আমি সবসময় একটা জিনিস ফলো করতাম। আকাশ রোজ রাতে একটা ডায়েরিতে কি যেন লিখে রাখে, কিন্তু এটা জানি আমার ছেলেটার মনে কি ঝড় বইছে। ও খুব কষ্ট পাচ্ছে। পারবি না ওকে তোর ভালোবাসা দিয়ে সুন্দর একটা জীবন গড়ে দিতে? কি করব মা, আমি যে একটা চুক্তির ভিতরে আটকে আছি, যেটা 1 বছর পর শেষ হয়ে যাবে। তারপর তো দুজনে দুই দিকে ছিটকে পড়বো। 1 বছরে কিভাবে পারবো আমি ওনার কষ্টগুলো দূর করতে?
জানি না কি আছে ওনার মনে, তবে যাই থাকুক না কেন সেটা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলো কথাগুলো। এরপর আম্মু বলে উঠলো, কি রে মা, রাখবি না আমার এই অনুরোধ? ছি ছি মা, আপনি এভাবে বলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব ওনার কষ্টগুলো দূর করার। যা গিয়ে দেখ আকাশের কি লাগে। আমি একটু রান্নাঘরে গিয়ে দেখছি মিলি কি করে। মা, আপনি বিশ্রাম নিন, তাছাড়া আমি তো আছি। আমি থাকতে আপনি রান্নাঘরে যাবেন, সেটা কি হয় বলুন তো? ঠিক আছে, রান্নাঘরে যাব না, আমাকে একটু সোফার কাছে নিয়ে চল মা, একটু বসবো। ঠিক আছে, আসুন। এরপর মেঘ হুইল চেয়ার ঠেলে ওনাকে নিয়ে সোফায় বসিয়ে দিল। এরপর নিজের রুমে গিয়ে দেখলো আকাশ চেয়ারে নেই। ওয়াশরুম থেকে টেপের আওয়াজ আসছে, তার মানে উনি ওয়াশরুমে। মেঘ অগোছালো রুমটা ঠিকঠাক করে নিচে চলে গেল। তারপর সব নাস্তা রেডি করে সবাইকে খাবার দিল। সকালে নাস্তা শেষ করে আকাশ রেডি হয়ে অফিসে যাবে বলল। ঠিক সে সময় মেঘ রুমে ঢুকতে ঢুকতে বলল, এ কি আপনি রেডি? অনেক দেরি হয়ে গেল তাই না? ইস, কখন অফিসে যাব? কোথায় যাবে? কেন অফিসে যাব? আজকে না একটা মিটিং আছে অফিসে। তো কি হয়েছে? কি হয়েছে মানে অফিসে যাব, রেডি হতে হবে না? তুমি কোথাও যাচ্ছ না। মানে কি? মানে খুব সহজ, তুমি অফিসে যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। কিন্তু কেন? তোমার পোস্টে আজ থেকে অন্য একজন জয়েন করবে। মানে কি আমার জব? নেই? হোয়াট? কি হলোটা কি তোমার? মেঘ এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, এখন আমি কি করব? মায়ের ট্রিটমেন্টের এত টাকা কোথায় পাবো? কিভাবে মায়ের ওষুধের টাকা জোগাড় করব? কিভাবে মাকে বাসায় নিয়ে যাব? তাছাড়া বাড়িওয়ালার অনেক দেনা বাকি। এখন কি করব আমি? সবটা কিভাবে ম্যানেজ করব? মেঘ, কি হয়েছে? কি কান্না করছো কেন? আমার চাকরিটা কেন কেড়ে নিলেন জানতে পারি? তোমার চাকরির কি দরকার? ঘরের বউ হয়ে অফিসে কাজ করবে, এটা আমার কাছে বড্ড বেমানান, তাই না? ও, ভালো ঘরের বউ হয়ে মায়ের দায়িত্ব থেকে বঞ্চিত হলাম? মানে কি বলছো? কিছু না, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আজ তো জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দিয়েছি। কেন? অন্য একটা কাজ আছে। ও, তাহলে তাড়াতাড়ি যান, দেরি হয়ে যাবে আবার। তুমি রেডি হও, একসাথে বের হবো দুজনে। কেন? আর আমি কোথাও যাব না। এত প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দেইনি। তুমি আমার স্ত্রী, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। যাও, গিয়ে রেডি হয়ে আসো। আমি তো ভুলেই গেছিলাম আমি আপনার চুক্তির বউ, সুতরাং আপনি যা বলবেন তাই করতে হবে আমাকে। সেই অধিকার থেকে একটা কথা জানতে চাইবো, বলবেন? কি জানতে চাও বলো। আপনি তো একজনকে ভালোবাসেন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে। আমি কি খুব বড় ক্ষতি করেছি আপনার, যার জন্য এত বড় শাস্তি দিলেন আমায়? আকাশ চুপ করে অবাক দৃষ্টি নিয়ে এক নজরে মেঘের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য আকাশের চোখের পলক পড়েনি। মেঘের কণ্ঠগুলো এতটাই মায়াবী যা প্রকাশ করা অসম্ভব। মেঘ আবার বলে উঠল, বলতে পারেন আজ অবধি কোন কথাটা শুনিনি আপনার? অফিসের সব কাজ সব সময় ঠিক করে দিয়ে নিজের মাকে নিয়ে যে দুনিয়াটা ছিল, এখন তো সেটাও শেষ হয়ে গেল। কেন করলেন এমনটা আমার সাথে? আমি তোমার সব কথার জবাব দিতে বাধ্য নই। একটা কথা ভালো করে শুনে রাখো, আকাশ আহমেদ আজ অব্দি যা চেয়েছে তার মা বাবা তাকে সেটাই এনে দিয়েছে। আর আজ তার মায়ের চাওয়ার কোনো গুরুত্ব দিবে না, এটা তো হতে পারে না। আমি আমার মামুনিকে সুখী দেখতে চাই। আমার মামুনি আমার সব চাওয়া পূরণ করেছে, তাই আমি আমার মামুনিকে একটু হলেও ফিরিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি ততটুকু জানার অধিকার দিব, ততটুকু জানবে, একদম বেশি জানার চেষ্টা করবে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? যেটা জানতে চাইলাম সেটার উত্তর দিন না প্লিজ। কেন আমার জীবনটা নিয়ে খেলছেন? কি অধিকারে? অন্যায় আপনি করেছেন আর অপরাধী আমি? বাহ মিস্টার আকাশ আহমেদ, বাহ, কি সুন্দর কথা বললেন আপনি। যাই হোক, আমি একাই যেতে পারবো, আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আপনি অফিসে যান। চুপচাপ গিয়ে রেডি হয়ে আসো, মাকে দেখতে যাব। তারপর তোমাকে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আকাশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বাইরে চলে গেল। মেঘ রেডি হয়ে নিচে নেমে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। আকাশ ড্রাইভ করছে। মেঘ বারবার আকাশের দিকে তাকায়। আকাশ একটা কথাও বলল না, শুধু ড্রাইভ করছে। আকাশের চোখে জলের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। দু চোখে নোনা জল টলমল করছে, যা বুঝতে বাকি রইল না মেঘের। আকাশের এমন অবস্থা দেখে মেঘ ভাবতে থাকে, কি এমন কষ্ট ওনার, যার জন্য উনি এখনো এত কষ্ট পান? আমার সাথে বা এমন এগ্রিমেন্ট কেন করলো? কিভাবে জানবো আমি? কিভাবে বুঝবো আমি সকল সত্য ঘটনা? কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে যার জন্য আমাকে ওনার চুক্তির বউ হতে হয়েছে? এত কিসের কষ্ট ওনার? সবকিছু জানতে হবে আমাকে, সব জানতে হবে। যেভাবেই হোক মায়ের কথা আমাকে রাখতেই হবে। আমি মাকে কথা দিয়েছি ওনার সব কষ্ট দূর করে ওনার মুখে হাসিটা আবার ফিরিয়ে আনবো। আমাকে যে পারতেই হবে আমাকে। শত হলেও আমি ওনার এগ্রিমেন্ট করাবো। আর 1 বছর তো অনেক সময়।
এই একটা বছর আমাকে কাজে লাগাতেই হবে। হসপিটালের সামনে এসে আকাশ গাড়ি ব্রেক করতেই মেঘ ধাক্কা খায়। সাথে সাথে মেঘের ঘোর কাটে। গাড়ি ব্রেক করে আকাশ বলল, নামো। আপনি ভেতরে যাবেন না? না, আমার অফিসে কাজ আছে, তুমি অপেক্ষা করো, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। আপনি না বললেন মিটিং ক্যান্সেল করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কিসের কাজ অফিসে? নতুন যে আসবে তাকে সব বুঝিয়ে দিতে হবে। সেটা তো ম্যানেজারকে বলে দিলেই হয়, আপনার যাওয়ার কি দরকার? জয়েন যে করবে সে একজন মেয়ে, আর আমার খুব কাছের কেউ। আকাশের এমন কথায় মেঘ একটু কষ্ট পেলেও পরে আবার নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, স্পেশাল কেউ হয়? স্পেশাল? মেঘ এবার আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। একটা বারের জন্য পেছনে ফিরে তাকালো না, এরকম দৌড় দিয়ে হসপিটালের ভেতর চলে গেল। আকাশ গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। মেঘ সারাদিন তার মায়ের সেবা যত্ন করছে, মায়ের সাথে অনেক আড্ডা দিল। একসময় মেঘের মা বলে উঠলো, মেঘ, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো কি বলবে? তুই আকাশের সাথে ভালো আছিস তো? মা, এটা কেমন প্রশ্ন? ভালো না থাকলে কি আজ আকাশ নিজে এখানে নামিয়ে দিয়ে যেত? আমি জানতাম আকাশ তোকে বুঝবে। আকাশ অফিসে চলে যায়। যাওয়ার পর অফিসে নতুন কর্মচারীকে কাজ বুঝিয়ে দেয়। তারপর হসপিটালে চলে আসে, এসে সোজা ক্যাবিনে চলে যায়। গিয়ে বলল, এটা কি হলো মা? কেন বাবা, কি হয়েছে? মেয়েকে কাছে পেয়ে ছেলেকে ভুলে গেছেন, এটা কিন্তু ঠিক হলো না। শোনো ছেলের কথা, এদিকে আসো তো। আকাশ একটা চেয়ার টেনে ওনার পাশে বসলো। মেঘ বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর ভাবছে ছেলেটা মায়ের কাছে আসলে কেমন যেন হয়ে যায়, আর বাসায় সবসময় গোমরা মুখ নিয়ে বসে থাকে। কি আছে ওনার মধ্যে? কেন এমন অভিনয় করছেন? নিজে তো কষ্ট পাচ্ছে, সাথে তাকেও একটা চুক্তির মাঝে বন্দি করে রেখেছে। উনি আসলে চাইটা কি? মেঘ এসব ভাবছে। হঠাৎ করে মেঘের মা বলে উঠল, বাবা, একটা কথা বলবো? হ্যাঁ মা বলুন। আমার না এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না এখানে থাকতে। কি বলছো মা, তুমি ঠিক আছো তো? ডাক্তারকে ডাকবো? না রে মা, আমি ঠিক আছি। আমার না বাড়ি যেতে খুব ইচ্ছা করছে, আমাকে নিয়ে চল না এখান থেকে। মেঘ একবার আকাশের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকালো। আকাশ হয়তো বুঝতে পারছে মেঘের চোখের ভাষা, তাই নিজেই মুখ খুলল, মা, আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি রিলিজ দেয় কিনা। কিন্তু মাকে নিয়ে যাবো কোথায়? কেন, আমার বাড়ি আছে কি জন্য? ওখানে নেওয়াটা ঠিক হবে না। আমি তোমার কোনো কথা শুনছি না। আজ মা আমাদের ওখানেই যাবে, আর এখন থেকে ওখানে থাকবে। এটা আমার ডিসিশন, তুমি কোনো কথা বলবে না, এটাই ফাইনাল। আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি কি বলে। এরপর আকাশ ডাক্তারের রুমে চলে গেল। গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার আসবো? হ্যাঁ আকাশ, আসো, কিছু বলবে? আসলে আমি চেয়েছিলাম মাকে আজকে বাসায় নিয়ে যেতে, এখানে থাকতে হয়তো ওনার অসুবিধা হচ্ছে। সেটা ঠিক আছে আকাশ, ওনার ঠিক মতো যত্ন নিতে হবে। যদিও ওনার হাতে সময় খুব কম, যতদিন বাঁচে ততদিন তোমাদের একটু কষ্ট করতে হবে। এটা কোনো ব্যাপার না ডাক্তার, আমি আর মেঘ সব সামনে নিব। ওনার যত্নের কোনো ত্রুটি আমি রাখবো না। সেটা আমি জানি আকাশ, তোমাকে তো আমি আজ থেকে জানি না। তোমার মায়ের দিকটাই দেখো না, আজ 2 বছর ধরে ওনার এই অবস্থা, অথচ তুমি তাকে সব রকম ভাবে সাহায্য করছো। মামুনির এই অবস্থার জন্য তো আমি দায়ী ডাক্তার। যদি একটু সেবা করে আমার পাপের বোঝাটা একটু হালকা করতে পারি, সেটাই বা কম কিসের। আর তাছাড়া সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। দেখো, আমি এভাবে বলিনি, তুমি আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। আকাশ, আসলে এই পর্যন্ত তোমার মায়ের চিকিৎসা এই হসপিটাল থেকে নেওয়া হয়েছে, আর সেটা আমি হ্যান্ডেল করেছি, সবাই তো জানে, তাই বলেছি। আই এম সরি আকাশ। ইটস ওকে ডক্টর, আমি কি এখন মাকে বাসায় নিয়ে যেতে পারি? তোমার উপর আমার বিশ্বাস আছে, দাঁড়াও, আমি তোমাকে সব ব্যবস্থা করে দিই। তুমি ওনাকে আজকেই নিয়ে যাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার দায়িত্ব আকাশ, আমি জানি ওনার কোনো অযত্ন হবে না। আসি তাহলে। তুমি যাও, আমি ওনার রিলিজের সব কাগজপত্র ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আকাশ কেবিনে চলে গেল। গিয়ে মেঘের মায়ের সাথে গল্প করতে লাগলো। ডাক্তার ডিসচার্জ পেপারে সই করতে বলে মেঘের মাকে হসপিটাল থেকে রিলিজ করে দেন। এরপর সবাই বাসায় চলে আসলো। বাসায় আসার পর মেঘকে সব দিকটা সামলাতে হচ্ছে। একদিকে মায়ের সেবা, অন্যদিকে শাশুড়ি মায়ের সেবা যত্ন, সব মিলিয়ে মেঘ একটু চাপে থাকলেও কাউকে কোনো প্রকার কষ্টে ফেলতে চায় না। নিজের হাতেই সবকিছু সামলে নিচ্ছে। আকাশও যতটা সময় বাসায় থাকে মেঘের কাজে হেল্প করে, এভাবেই তাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে আকাশ আর মেঘের বিয়ে 4 মাস কেটে গেল। মেঘ অনেকবার চেষ্টা করেছে আকাশের ব্যাপারে সবকিছু জানতে, কিন্তু বরাবরই মেঘকে হার মানতে হচ্ছে।
একটা সময় ছিল মেঘ শুধুমাত্র আকাশের একজন বলো কি স্টাফ বলবা? ছিল, অনেক কিন্তু ব্যস্ত। আজ সে আকাশের তাড়াতাড়ি বলো। বিবাহিতা বউ। তুমি কি আমাকে যদিও চিঠি বিয়েটা একটা লিখেছো? চুক্তির মাঝে সীমিত সকাল ছিল, সকাল ফালতু তবুও এই মশকরা কয়েকটা করার জন্য মাসে আমাকে ফোন আকাশের দিয়েছো তুমি? প্রতি মেঘের রাখো একটা ফোন টান তুমি। জন্মাতে শুরু ফ্রি হয়ে করলো। কল দিবো না। মেঘ নিজেও জানে না কিছুটা সে অভিমানে নিজেকে আকাশের কলটা মায়ায় ধরলো। জড়িয়ে কারণ তার নিচ্ছে, কাছে কাজ অথচ ছাড়া এই আর সম্পর্কটা কারণ আর নেই। 5টা সম্পর্কের রিলেশনের মতো এতদিন স্বাভাবিক হলো, নয়। কোনোদিন একটু মেঘ সারপ্রাইজ বারবার দেওয়া আকাশের দূরে অতীত থাক। সম্পর্কে সাধারণ জানতে চায়, বিষয়গুলোরও কিন্তু খেয়াল আজও তার রাখেনি। জানা হয়ে আগে ওঠেনি। খুব অভিমান এই 4টা করতো। মাস ভালো আর কাটলেও এখন বিপত্তি সে ঘটে অভিমান করাও 5 ছেড়ে মাসের দিয়েছে। মাথায়। মেঘের বুঝতে জীবন থেকে পারলাম, হারিয়ে যায় চিঠিটা তার সে সব লেখেনি। চাইতে কাছের বেঁচে থাকার হঠাৎ করে খেয়াল করলাম, একমাত্র আকাশে অবলম্বন। হালকা মেঘ আর সে জমেছে। আর কেউ আমি নয়, আকাশের দিকে তাকিয়ে মেঘের মা। ঝটপট একটা আজ সকালের শাড়ি ঘটনা, পরে নিলাম। আকাশ আমি অফিসে ছাদে যাবার গিয়ে পর মেঘ আকাশটা মেঘের মা উপভোগ করতে আর লাগলাম। মেঘের শাশুড়ি সবাই সত্যিই মিলে তো, গল্প এই করছিল। আকাশটার হঠাৎ বিশালতা মেঘের অনেক। মা বুকের ব্যথা হালকা ছটফট বাতাস করতে যেন থাকে। শরীরে মেঘ দ্রুত শিহরণ দিতে ডাক্তারকে লাগলো। কল করে একটা মনে মনে অ্যাম্বুলেন্স চিঠির করে ভূত তার মাকে মশাইকে হসপিটালে ফোন নিয়ে করতে যায়। লাগলাম। আকাশের মাকে বাসায় হয়তো রেখে সে গেল। না থাকলে এরপর মেঘ এতটা কল করে সুন্দর করে আকাশকে আকাশটা হসপিটালে উপভোগ আসতে করতে বলে। পারতাম না। আকাশ অফিস থেকে দ্রুত এরপর হসপিটালে দিন এসে খেয়াল মেঘের করলাম, মায়ের আর একটা হাতে চিঠি ঠিক হাত আগের রেখে মতো বলে, করে মা সাথে প্লিজ একটা শান্ত box। হন, কিছুই হবে না। আমি এবারও আপনার চিঠিটা খুললাম। এক্ষুনি ঠিক হয়ে তাতে যাবেন, আমি লেখা, ডাক্তারকে ডাকছি। মা, প্রিয়তমা ও মা কথা বলো না প্লিজ, আমি কথা জানি না বলো। তোমার কি এভাবে পছন্দ। একা করে দিও তবে না আমার মা। নীল চুড়ি মা আমি খুব কি করে পছন্দ। থাকবো তোমাকে ছাড়া? তোমার জন্য এ নীল মা রেশমি কথা চুড়ি বলো না কাটা। প্লিজ, চুপ করে এগুলো থেকো পরে না। যখন ঘুরে ও বেড়াবে, মা একটু তখন তাকাও টুকটাক না করে আমার আওয়াজ দিকে। করবে। তোমার চুরির সে আওয়াজের মুড়মুড় ধ্বনিটা আমি দূর মেঘের থেকে কান্না শুনতে দেখে পাই। আকাশ থমকে আর গেল। তোমাকে অনুভবে ডাক্তারকে ডাক ভালোবেসে দিলে যায়। উনি এসে দিদি, পালস চেক করে তোমার ওনাকে ভূত মশাই। মৃত ঘোষণা করেন। তাড়াতাড়ি এরপর করে থেকে boxটা মেঘ খুললাম। আজ পর্যন্ত একটা সত্যিই তো কথাও বলেনি। অনেকগুলো কেমন নিউজ যেন কাজের হয়ে জন্য। গেছে মেয়েটা, আমি কারোর হাতে সাথে করলাম। কথা বলে না। টুংটাং আকাশ আওয়াজ জানাজা করলাম। শেষ করে ভালোই ওনাকে লাগছিল। দাফন করে বাসায় মনে চলে হচ্ছে আসে। লোকটা আমার হসপিটাল মধ্যে থেকে আসার নতুন পর করে মেঘ প্রেমের এখন আবেশ পর্যন্ত তুলছে। নিজের ঘর থেকে বের হয়। যে প্রেমটা আকাশ তার মায়ের আমি সাথে অরণ্যের কাছে কথা বলে পাইনি, নিজের রুমে সেই চলে গেল। প্রেমটাই মেঘ যেন কেমন যেন আমাকে ঘুম মেরে লোকটা বসে আছে, পরিপূর্ণ করে কোনো দিকে দিয়েছে। তাকাচ্ছে না। সত্যি আকাশ এটা এসে এক মেঘের অদ্ভুত পাশে ভালো পড়ল। লাগা। মেঘের হাতে এভাবে হাত রেখে একের আলতো পর এক স্বরে বলল, চিঠি আর gift মেঘ আসতে কিছু লাগলো। খেয়ে নিবে, আসো। আকাশের ছোঁয়া অজান্তেই পেয়ে যেন মেঘের যেন অরণ্যকে হুঁশ রেখে ফিরে এলো। নতুন ভূত ঝাপটে মশাইয়ের প্রেমে ধরল পড়ে আকাশকে। যাচ্ছিলাম। সারাদিন ইদানিং ধরে অরণ্য কান্না ফোন করছে, না তবুও দিলেও যেন আমার কিচ্ছু কান্না যায় থামার আসে না। নাম নিচ্ছে না। কারণ ভালো আকাশকে লাগার জড়িয়ে অনেক ধরে কারণ কান্না আমাকে করতে লাগলো অরণ্য মেঘ। শিখিয়ে মেঘের দিয়েছে। কান্না দেখে আকাশ বলল, অরণ্যকে মেঘ তেমন প্লিজ পাত্তা শান্ত না হও, দেওয়ায় এটা তো অরণ্য হওয়ারই ব্যাপারটা ছিল, তাই না? কেমন জানি কেউ তো নিচ্ছিল। সারা জীবন বেঁচে থাকার কিন্তু প্রতিশ্রুতি তাতে নিয়ে আমার যায় আসেনি। আসে না। আজ এই তো অথবা কাল কিছুদিন আমাদেরকেও আগে লোকটা আমাকে একসময় একটা চলে হলুদ যেতে হবে। শাড়ি পাঠালো। পৃথিবীতে আমরা আমি কেউ কিন্তু মৃত। চিরস্থায়ী না। মেঘ কোনো প্রিয়তমা কথা না আছে। বলে বারবার লাল পেরে হলুদ কান্না শাড়ি পরে করছে। কপালে লাল টিপ। আকাশ আবার বলতে তোমার এই লাগলো, চোখে কালো কাজল আমাদের দিয়ে জন্য আমার সামনে পরকাল নিজেকে বলেও দেখো। একটা জীবন কত আছে। সুন্দর তুমি। ইহকাল ছেড়ে আমাদের অপূর্ব সবাইকে একদিন দৃষ্টিতে পরপারে তাকিয়ে আশ্রয় আর নিতে আমাকে হবে। একটু অনুভব প্লিজ করো। মেঘ, একবার জানতে বোঝার চেষ্টা করো। কি আমি? তুমি তো এটি জানোই তোমার তোমার মায়ের কত ভূত বড় মশাই। রোগ ছিল। হার্টের পুরো বরাবরের অপারেশন মতো করেও রোগী এবারও বাঁচানো কিছু যায় করা না, যায়নি। অথচ তুমি ডেলিভারি মাকে ম্যানকে বললাম, 5 মাস তোমার এগুলো নিজের কোথা কাছে থেকে পেয়েছো। পাঠাচ্ছে এইরকম জানো? রোগী তো অপারেশন ছেলেটা থিয়েটারে বলল, মারা যায়। আমার কাছে আল্লাহ কত parcel মহান পাঠানো। যে এর তোমার বাইরে মাকে কিছু কিছুদিন জানি বেঁচে না। থাকার সুযোগ আপনি দিয়েছেন। অফিসে খুঁজলেন। কিন্তু কেন প্লিজ জানি না, মেঘ, একটু এভাবে শান্ত হও। surprise পেতে ভালোই লাগছিল। তাই ডাক্তার আর জানার মিথ্যা বললো চেষ্টা কেন? করিনি। ওরে তো এবার 6 মাস আমি সময় একটা চিঠি দিয়েছিলেন, লিখলাম। তাহলে যদিও কেন জানি আজ তাকে পাঠাতে মা পারবো আমাকে না, একা করে তবুও চলে গেল? লিখলাম। কেন এমন হলো? প্রিয়তম তুমি তো জানো মেঘ, ভূত মায়ের মশাই, কন্ডিশন কেমন ছিল, আমাকে কি আপনি তবুও পেতনি বলে বোকার ডাকতে মতো পারেন কথা না? বলছো কেন? আমি যে আর আপনার ডাক্তার কি পেতনি মানুষের হতে জীবন চাই। মরণের খবর নীল জানে শাড়ি নাকি? পরে, ওনারা সাথে শুধু নীল কাচের চুড়ি নিজেদের আর অভিজ্ঞতা অগোছালো থেকে সামান্য চুলগুলো কিছু ছেড়ে বোঝার চেষ্টা আপনার করে, হাতে হাত আর রেখে সেই কিছুটা অভিজ্ঞতা পথ থেকে হাঁটতে উনি চাই। 6 মাস সময় আপনার বলেছিলেন। সাথে চোখ বন্ধ আকাশ করে মেঘকে খোলা কোনোরকম আকাশের বুঝিয়ে চাঁদটা খাবার অনুভব টেবিলে করতে নিয়ে চাই। বসালো। মেঘ এক কে মনে বলেছে খাবার আমার টেবিলের মনে দিকে তাকিয়ে আপনার আছে। ঠাঁই নেই? খেতে ইচ্ছে করছে না। আমার মনে খাবার সমস্ত বলা দিয়েই বিচরণ নামছে না, জুড়ে কিন্তু যে খাবার না আপনি খেলে তো শুধু অসুস্থ হয়ে পড়বে। আপনি। মেঘ খাবার খাচ্ছে না দেখে আপনি আকাশ আমার নিজেই সাথে তার কবে মুখের আসবেন? সামনে খাবার তুলে ধরল। আপনাকে দেখে আকাশ আমার খাবার নয়ন তুলে জোড়া দিতেই জুড়াতে মেঘ চাই। নিজ না হাতে দেখে আপনাকে হা যে করে খাবারটা বড্ড খেয়ে ভালোবেসে নেয়। ফেলেছি। হয়তো আকাশ বকা এটি দিবে, এই ভেবে আপনি মেঘ পেতনি। খাবার খেয়ে নেয়। তারপর আকাশ এভাবেই মেঘকে পার খাইয়ে হলো দিয়ে মুখ 1 মুছে মাস। দেয়। একের দুজন পর খাবার এক শেষ করে চিঠি রুমে আসতো। চলে যায়।
আর রুমে আমিও নিয়ে চিঠি মেঘকে লিখতাম। বিছানায় বসে এর ঘুমোতে মধ্যে বলল, হঠাৎ কিন্তু মেঘ লোকটা আবার দেখা কান্না করার জড়িত কথা কণ্ঠে বলল। বলতে আর লাগলো। উত্তর জানতে কেন চাওয়ার এমন জন্য হলো? ঠিকানা দিল। আমিও সাথে সাথে মেঘ হ্যাঁ আবার বলে দিলাম। কান্নায় ভেঙে পড়ে। এবার সে আকাশ ওর পাশে যুক্তরাষ্ট্র বসে মাথাটা বালিশে রেখে মাথায় হাত বুলাতে থাকে আর আমাকে দেখে বলতে তুমি থাকে, মানতে পারবে তো? প্লিজ মেঘ আর কান্না বলো, করে দেখার পরে নিজেকে আমাকে কষ্ট ছেড়ে দিও যেও না, না তো। এতে তুমি নিজেই তোমার অসুস্থ ভুল হয়ে বসে। যাবে। আমি উত্তর দিলাম, বললাম না প্রিয়তম ঘুমিয়ে পড়তে তুমি মশাই, কেন বুঝো না? সে তুমি মেঘ যাই তোমার হও, কিছু হলে আমি তোমাকে মেঘ মেনে কথাটা নেব। শুনে চোখ যে বড় বড় আমাকে করে এত আকাশের দিকে ভালোবাসে, তাকিয়ে আছে। তাকে মেনে আকাশ নিতে মেঘের অমন আমার তাকানো কোনো দেখে বলে সমস্যা নেই। উঠল। এইভাবে কালকেই তাকাবে দেখা না, করতে ঘুমাও চাই। বলছি। ঠিকানা দাও, মেঘ সাথে সাথে কোথায় চোখ আসবো? বন্ধ করে ফেলল। এটি তোমার কিছুক্ষণ টেকনিক। পর মেঘ ঘুমের দেশে তার হারিয়ে পরের গেল। চিঠিতে আকাশ উঠে ঠিকানা মায়ের দেওয়া রুমে হলো। যাবে, সে ঠিক কোথায় তখনই আসবে? টান খেয়ে মনে পড়ে মনে গেল। স্থির করলাম, আকাশ সে ব্যালেন্স ঠিক যেমনই করতে হোক, না পারায় আমি তাকে মেঘের মেনে উপর নিব। গিয়ে পড়ল। যে আমাকে এদিকে মেঘ এত ঘুমের দেশে ভালোবাসে, হারিয়ে গেছে। তাকে আমার মেঘের দিকে যে কোনো অপলক অবস্থায় দৃষ্টিতে মানতে তাকিয়ে আছে সমস্যা নেই। আকাশ।
তাই আজ যেন অরণ্যকে মেঘকে ফোন নতুন দিয়ে রূপে ব্রেক দেখছে। করে দিলাম। আকাশ মেঘের অনেকটা কাছে অরণ্য চলে কোনো এলো। কথা বলল মেঘের না। প্রতিটা শব্দই রিলেশনশিপ আকাশের করতে চাইলো বুকে না বলে লাগছে। আরো এক রাগ অদ্ভুত উঠলো। ভালো লাগা যাই আকাশকে হোক, ছুঁয়ে দিচ্ছে। পরদিন তাহার সাথে হঠাৎ দেখা করে করতে গেলাম। আকাশের চুক্তির কথা মনে চিঠির পড়ে কথা গেল, অনুযায়ী যার আমরা জন্য উঠতে বোটানিক্যাল গেলে আবার গার্ডেনে বিছানায় গেলাম। পড়ে গেল। তাকে আকাশ খুঁজতে ভাবছে লাগলাম। মেঘ তো ঘুমিয়ে কিন্তু চিনবো পড়লো, কিভাবে? তাহলে টান লাগলো কোথায়? তাকে তো দেখিনি তখনই ওর কখনো। চোখ পড়ে নিজের আর হাতে থাকা নাম্বারও নেই। ঘড়ির দিকে। হঠাৎ কেউ একজন আকাশের হাতে আমার থাকা চোখ ঘড়ি চেপে মেঘের ধরলো। শাড়ির আঁচলের চোখ সাথে খোলার আটকে পর গেছে। জিজ্ঞেস করলাম, এই জন্যই আকাশ যখন উঠতে কে গিয়েছিল শাড়ির টান লেগে আমি পড়ে তো গেল। তোমার ভূত মশাই। ঘড়ি থেকে আঁচলটা চলো, সরিয়ে ওই মেঘের নির্জন থেকে জায়গাটায় দূরে একটু সরে বসি। গেল আর আমি মনে তাকে মনে দেখে বলল, কোনোরকমে তোমাকে নিজেকে হেফাজত কষ্ট করে দিতে করে চাইনি মেঘ। বাসার কি কাছে করবো? এসে অরণ্যকে ফোন দিলাম আর